নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও আপনাদেরকে জানাই স্বাগত। এই কথাটা এবার পৌঁছে যাচ্ছে 1,00,000 মানুষের কাছে একসাথে, অর্থাৎ গল্প কথা পরিবার 1,00,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছে। আপনাদের ভালোবাসা ব্যতীত এ কখনোই সম্ভব হতো না। তাই এই সাফল্য গল্প কথা তার সমস্ত দর্শকদেরকে সানন্দে উৎসর্গ করল। আপনারা এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প কথা সর্বদাই আপনাদের বিনোদনের জন্য একের পর এক রোমহর্ষক গল্প শুনিয়ে যাবে। 1,00,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করার আনন্দে গল্প কথা আজ আপনাদেরকে একটা বিশেষ গল্প শোনাবে। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। চলুন তবে শুরু করা যাক আজকের নিবেদন। বিশ্বজিৎ হালদারের কলমে কাম পিশাচের তাণ্ডব। কলকাতার কাছেই মফস্বল শহর মহেশতলার নিবাসী এই লেখক ছোট থেকেই কবিতা লিখতে ভালোবাসতেন। স্কুল কলেজের বার্ষিক পত্রিকায় ওনার কবিতা প্রকাশিত হতো। পরবর্তীকালে সরসুনা কলেজ থেকে স্নাতক হন। বর্তমানে তিনি ইন্ডিয়ান অয়েলের একটি গ্যাস এজেন্সিতে কোষাধ্যক্ষ পদে নিযুক্ত। মূলত লেখালেখি শুরু 2021 সালে। এই অল্প সময়ের মধ্যেই ওনার লেখা হাড় হিম করা গল্পগুলো শ্রোতাদের হৃদয়ে প্রবেশ করেছে। আজ আপনাদেরকে শোনাতে চলেছি ওনার লেখা আরও একটি হাড় হিম করা গল্প। আজকের গল্পে শিউলির চরিত্রে রাকা, শিউলির বান্ধবী মালতীর ভূমিকায় দেবযানী, শিউলির মায়ের চরিত্রে শ্যামা, ওঝা এবং নগেন খুড়ো বিপ্রতীপ, কানাই মাস্টার এবং সুনীলের চরিত্রে দেবাঞ্জন, অমলের ভূমিকায় শীতম, জমিদার কর্তা শুভদীপ, পটলার চরিত্রে অতনু, গল্পের বিশেষ ভূমিকায় ইন্দ্রিতা, এছাড়া অন্যান্য চরিত্রে রিনি এবং রিম্পি। গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে বিশ্বজিৎ হালদারের কলমে কাম পিশাচের তাণ্ডব। কেউ যেন প্রতিদিন আমার শরীরের সব পোশাক খুলে দেয়। মানে মানে কি বলছিস কি তুই? হ্যাঁ রে, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমিও প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন ধরে ব্যাপারটা ভালো করে খেয়াল করার পর আমি এখন সম্পূর্ণ নিশ্চিত। পোশাক খুলে কি করে সে? জানি না, তবে আমি আমার শরীরে স্পষ্ট অন্য কারোর স্পর্শ পাই। মনে হয় যেন কেউ আমার শরীরটা ভোগ করতে চাইছে। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে তোর সাথে অলৌকিক কিছু ঘটছে। তোর কোনো ওঝা দেখানো দরকার। আসলে তোকেই এই প্রথম বলছি, আর কেউ এই ব্যাপারে কিছু জানে না। জানিসই তো, কদিন বাদে আমার বিয়ে। স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো আমি, বা ওনার কাছে কিভাবে সবটা খুলে বলবো বলতো, সেটাই ভাবছি। পরিবারের কাউকে তো জানাতে পারিস ব্যাপারটা। দেখ, আর সব থেকে বেশি ভালো হয় যদি পুরো ব্যাপারটা তুই তোর মাকে খুলে বলিস। যদি কোনো ঝামেলা হয়, সেই ভয়েই এতদিন বলিনি বাড়িতে। আর তুই তো জানিস, সেই ছেলেবেলা থেকেই খুব পছন্দ করি আমি অমলকে। ভাগ্য আমার সাথে আছে বলে ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিয়ের আগে এসব নিয়ে যদি জানাজানি হয়ে যায়, যদি বিয়ে ভেঙে যায়।
কিন্তু তোর কি মনে হচ্ছে না যে তুই অমলকে ঠকাচ্ছিস? আমি কি বা করব বল, কিন্তু অমলকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারবো না। তাহলে দেখ, যা ভালো বুঝিস সেটা কর। যাই হোক, আমি এখন উঠি রে, ঘরে অনেক কাজ পড়ে আছে। এই বলে মালতী চলে গেল। সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। বর্ধমান জেলার অন্তর্গত নারায়ণপুর গ্রাম। একটা সময় ছিল যখন সমগ্র নারায়ণপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী আরও কয়েকটা গ্রাম জুড়ে চলত জমিদারি শাসন। এখন সেই জমিদারি শাসন আর নেই, তবে তার পরের প্রজন্মের হাতে কেবলমাত্র পড়ে রয়েছে ওই জমিদারি বাড়িটুকুর চাবিকাঠি। জমিদারি শাসন, খাজনা, এসব শব্দ এখন নারায়ণপুর গ্রাম থেকে প্রায় উঠেই গিয়েছে। জোর করে গ্রামের মানুষকে দিয়ে চাষাবাদও করানো হয় না। পার্শ্ববর্তী গ্রাম তো দূরে থাক, গোটা নারায়ণপুর গ্রামের কেবলমাত্র কিছু অংশই এখন ওই জমিদারি বাড়ির দখলে। তাও আবার সেই জমিতে বেশ কিছু মানুষ চাষ করে যে মুনাফা করে, সেটা আবার চাষি আর ওই জমিদার বাড়ির মধ্যে ভাগাভাগি হয়। আর এই নারায়ণপুর গ্রামেরই কানাই মাস্টারের মেয়ে শিউলি গত 1 মাস ধরে এক অদ্ভুত রকম অস্বস্তির মধ্যে দিয়ে রাত কাটাচ্ছে। 1 মাস আগে একদিন ঘুম থেকে সকালে উঠে সে দেখে তার পরনের পোশাক এতটুকু আর শরীরে নেই। প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয়নি। শিউলি ভেবেছিল ঘুমের ঘোরে হয়তো সে রাতে খুলে রেখেছে, কিন্তু বিছানা ছেড়ে যখন প্রথম আয়নার সামনে এসে দাঁড়ায়, তখন দেখে তার ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, ঘাড়ের কাছে কামড়ের দাগ। এছাড়া এই দাগ শরীরের অনেক অংশেই দেখতে পায় সে। সেদিন লজ্জায় আর ঘরের বাইরে বেরোনোর সাহস থাকে না তার। যদি কেউ কোনো অহেতুক প্রশ্ন করে, পাছে কেউ কটু কথা শোনায়। সেই দিনের পর থেকেই কয়েকদিন অন্তর অন্তর একই ঘটনা ঘটতে লাগলো। কোনো এক অদৃশ্য শক্তি প্রতি রাতেই শিউলির সঙ্গে অশ্লীলতায় মেতে ওঠে। শিউলি সবই অনুভব করতে পারে, কিন্তু চোখে কাউকে দেখতে পায় না। বিষয়টা যে সবাইকে বলবে সে উপায়ও নেই। বিয়ে ভাঙার ভয়, সামনেই শিউলির বিয়ে, তাই গোটা ব্যাপারটা সে আত্মগোপন করেই রেখেছিল। কিন্তু উত্তরোত্তর বিষয়টা চরমে ওঠায় এই প্রথম সে সব কথা আজ কাউকে বলল। শিউলির সবচেয়ে কাছের বন্ধু মালতীকে সবটা খুলে বলল সে। রাত 8টা বাজে। গ্রামের বেশিরভাগ মানুষই এই সময় প্রায় শুয়েই পড়েছে। চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা গ্রাস করে আছে। যে সময়ের কথা হচ্ছে তখনও গ্রামে বিদ্যুৎ আসেনি। শিউলি নিজের ঘরে গুম হয়ে বসে আছে। বিগত 1 মাস ধরে প্রতিদিন রাতে ওইরূপ অত্যাচার সহ্য করে সে ধীরে ধীরে কেমন একটা যেন হয়ে যাচ্ছে। হঠাৎ শুনল মা তাকে ডাকছে। অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খাবি আয়। শিউলি বিছানা ছেড়ে উঠে খেতে বসে। ওর মা কয়েকদিন ধরে লক্ষ্য করছে মেয়েটার আচরণে কেমন যেন পরিবর্তন এসেছে। আজকেও দেখল পাতে ভাতটা যেমন দিয়েছে ঠিক তেমনভাবে নিয়েই বসে আছে, একটা দানাও মুখে কাটেনি। অগত্যা না পেরে সে বলল, কি এত ভাবছিস বলতো? কয়েকদিন ধরেই তোকে দেখছি দিন দিন শুকিয়ে যাচ্ছিস। কারোর সাথে ভালো করে কথা বলিস না, খাস না, বাইরেও যাস না, সবসময় মন মারা হয়ে থাকিস। তোর কি এ বিয়েতে মত নেই? তুই তো অমলকে খুব পছন্দ করিস, তাহলে কি হলো? খাওয়ার পাতেই শিউলি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে।
তারপর পাত ছেড়ে উঠে দৌড়ে নিজের ঘরে চলে যায়। কি যে হলো মেয়েটার, একে নিয়ে যে কি করি এখন। এই বলতে বলতে মা উঠে মেয়ের ঘরের দিকে এগিয়ে গেল। তারপর ঘরে গিয়ে শিউলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, কি হয়েছে বল তোর? আজ আমি তোমাকে সব কথা বলবো মা, কিচ্ছু গোপন করব না তোমার থেকে, সব বলবো তোমায়। এই বলে শিউলি 1 মাস ধরে তার সাথে হওয়া সমস্ত ঘটনা একের পর এক খুলে বলতে থাকলো মাকে। সবটা শোনার পর শিউলির মা তো বাকরুদ্ধ, গলা থেকে যেন স্বর বের হতে চাইছে না। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, কি 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 বলছিস রে মা তুই? এতদিন এসব কথা তুই আমাকে জানাসনি কেন? জানি না তুই কার পাল্লায় পড়েছিস, তবে কালই তোকে আমি এক ওঝার কাছে নিয়ে যাব। এই বলে মেয়েকে নিজের হাতে খাইয়ে দিয়ে আজ মেয়ের সাথে শুয়ে পড়ল সে। তবে শোয়ার আগে শিউলির মা তাকে সাবধান করে বলল, রাতে কোনো রকম অস্বস্তি হলে সাথে সাথে আমাকে ডাকবি। আজ রাতের এই অদৃশ্য শয়তানকে কোনোভাবেই তোর অনিষ্ট করতে দেব না। রাত 11টা বাজে। পাশে মা ঘুমোচ্ছে। শিউলি এখনো ঘুমায়নি। সে জানে একটু পরেই সেই ভয়ঙ্কর অদৃশ্য শয়তানটা আসবে, আবারও তার ক্রমাগত তাণ্ডব চালাবে শিউলির উপর। প্রতিদিনের মতো আবারও একবার আজ রাতে শিউলির গোটা শরীরে ভয়াবহ এক ব্যথা যন্ত্রণা সৃষ্টি করবে সে। তবে আজ মনে মনে শিউলি ঠিক করেই নিয়েছে, যাই ঘটে যাক না কেন আজ সে কোনো মতেই ঘুমাবে না। আজ সে নিজে চোখে দেখতে চায় কখন এবং কিভাবে ওই শয়তান তার ঘরে প্রবেশ করে। তাই শিউলি ঘুমের ভান করে পড়ে রইল বিছানায়। এভাবে কতক্ষণ যে কাটল তা বলা মুশকিল। বিনিদ্র রাত্রি যাপন মোটেই সহজ কাজ নয়, কিন্তু আজ শিউলিকে ঘুমালে চলবে না, তাকে জেগে থাকতেই হবে। শুয়ে শুয়ে এসবই যখন ভাবছে, ঠিক এমন সময় বন্ধ ঘরের মধ্যে হঠাৎই একটা ঠান্ডা হাওয়া তার শরীরের ওপর দিয়ে বয়ে গেল যেন। ঠিক তখনই শিউলির শাড়ির আঁচলটা কেউ যেন এক টান মেরে খুলে দিল। শিউলি এক লাফে উঠতেই যাবে, সাথে সাথে বুকের ওপর একটা ভারী শরীর এসে পড়ল। অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছে না সে। পাশেই মা ঘুমোচ্ছে। মাকে যেই ডাকতে যাবে এমন সময় ওর মনে হলো কেউ যেন ওর হাত দুটো চেপে ধরেছে। শুধু হাত নয়, মুখটাকেও বন্ধ করে দিয়েছে কোনো এক অদৃশ্য শক্তি। ক্ষণিক ছটফট করে শিউলি আবারও নেতিয়ে পড়ল। শক্তি দেখিয়ে কোনো লাভ নেই। সে জানে তার থেকে বহু অংশে শক্তিশালী ওই অদৃশ্য শক্তি। আবারও প্রতিদিনের মতো অসহ্য নরক যন্ত্রণা আজও সহ্য করতে হবে তাকে। ততক্ষণে ভয়ঙ্কর অশ্লীলতায় আবারও মেতে উঠেছে শয়তানটা। ধীরে ধীরে শিউলির শরীরের সমস্ত কাপড় এক এক করে খুলে নিল। তারপর শুরু করে দিল তার নোংরা তাণ্ডব। এরই মধ্যে শিউলি হঠাৎ দেখল অন্ধকারে দুটো লাল চোখ বলা ফুল। এ যেন দুটো আগুনের ফুলকি, দাউ দাউ করে জ্বলছে সে দুটো। এই প্রথম শিউলি শয়তানটার শরীরের কোনো একটা অংশ দেখতে পেল। তবে পরক্ষণেই হঠাৎই আগুনের ফুলকি দুটো উধাও হয়ে গেল। শিউলি অনুভব করল তার শরীরের ওপর থেকে চাপটাও যেন সরে গিয়েছে।
আর সাথে সাথেই একটা হলুদ আভা ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। শিউলি দেখল তার মা এক হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে, অন্য হাতে ধরে আছে লাল সুতোয় ঝোলানো একটা তাবিজ। কাঁদতে কাঁদতে শিউলি বিছানা ছেড়ে উঠে মাকে গিয়ে জড়িয়ে ধরল। মা, মা। তারপর সব কথা মাকে বলতেই যাবে, এমন সময় শিউলির মা গম্ভীর কণ্ঠে বলে উঠল, থাক, আর কিছু বলতে হবে না আমাকে। আমি সবটা জানি। আমি তোর পাশে ঘুমানোর ভান করে শুয়েছিলাম। আমারও আর জানার ইচ্ছা ছিল তুই যা বলছিলিস তা কতটা সত্যি। শয়তানটা আসার পরে আমি টের পেয়ে তোর পাশ থেকে উঠে যাই। তারপর ঠাকুর ঘর থেকে দেবী ভবানীর পায়ে ঠেকানো এই লাল সুতোয় বাঁধা তাবিজ নিয়ে এসে মায়ের নাম করতে শয়তানটা পালিয়ে যায়। কিন্তু কিন্তু ও কাল আবারও আসবে। আমি জানি। কাল সকাল হলেই আগে আমি তোকে ওঝার কাছে নিয়ে যাব। সেই রাতে ওরা দুইজনে আর কেউই ঘুমালো না। বাকি রাতটাই অবশ্য অস্বাভাবিক আর কিছুই ঘটেনি। ভোর হতেই মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়ল পাশের গাঁয়ের উদ্দেশ্যে। কয়েক মাইল হাঁটার পর কয়েকজনকে জিজ্ঞেস করে এসে পৌঁছালো এক ছোট্ট কুঁড়ে ঘরের সামনে। এখানে এক ওঝা থাকেন। শিউলির মা আগে থেকে এই ওঝার খোঁজ জানত, তাই আর ঝুঁকি না নিয়ে সকাল সকালে চলে এসেছে। ওরা এসে দেখল কুঁড়ে ঘরের সামনে বেশ ভালোই ভিড়। তার মানে অনেকেই নিজেদের সমস্যার সমাধান এনার থেকে পায়, তাই তো ভিড় করে সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে। শিউলি আর তার মাও গিয়ে দাঁড়ালো লাইনে। একে একে সমস্ত মানুষ কমতে কমতে একসময় ভেতরে প্রবেশ করল শিউলি আর তার মা। একরকম গোড়া থেকেই শুরু করে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক নিঃশ্বাসে বলে গেলেন শিউলির মা। তবে সবটা শোনার পর ওঝা তো একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। কি যেন একটা ভাবতে শুরু করে দিয়েছেন তিনি। কিছুক্ষণ পর শিউলির মায়ের ডাকে হকচকিয়ে উঠলেন। হ্যাঁ, এই তো। আসলে আমি একটা হিসেব মেলানোর চেষ্টা করছিলাম। আপনি যেন কি বললেন, সামনেই আপনার মেয়ের বিয়ে, তাই তো? হ্যাঁ, কয়েকদিন বাদেই আমার মেয়ে শিউলির বিয়ে। আর এই অশ্লীল ঘটনা ঘটে চলেছে প্রায় মাসখানেক ধরে। বেশ বুঝতে পারছি। শয়তানটা এবার আপনার মেয়ের শরীরে ভর করেছে। আপনি জানেন শয়তানটাকে? হ্যাঁ, জানি বলেই তো বলছি। আপনার আগে আরও দুইজন এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। প্রথমজন যখন এসেছিল তা প্রায় মাস তিনেক আগের ঘটনা। তার বিয়ের আর মাত্র 2 দিন বাকি ছিল। মাসখানেক ধরে এই ঘটনা তার সাথে ঘটেছিল আপনার মেয়ের মতোই। তবে আমার কাছে এসেছিল বিয়ের 2 দিন আগে। সাধারণত বিয়ে না করার অজুহাতে অনেক মেয়ে এ ধরনের মিথ্যা কথা বলে থাকে বাড়িতে। আমিও সেই রকম কিছু একটা ভেবেছিলাম, তাই ব্যাপারটা আর বেশি গুরুত্ব দিইনি সেদিন। তার বাড়ির লোককে বলেছিলাম, ও আপনার মেয়ের কিছু হয়নি, নিয়ে যান ঘরে, দেখবেন বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। সেদিনটাই যে কত বড় ভুল করেছিলাম তার প্রমাণ ঠিক তার 3 দিন বাদেই পেলাম। কি হয়েছিল 3 দিন বাদে? এক মহা অনর্থ ঘটেছিল। 2 দিন বাদে বিয়েটা ধুমধাম করেই হয়েছিল মেয়েটার। তার পরের দিন নববধূকে নিয়ে ছেলে নিজের বাড়িতে গেল। এ পর্যন্ত সবই ঠিকঠাক। সেদিন রাতে হিন্দু রীতি অনুযায়ী কাল রাত্রি, তাই বর এক ঘরে আর নববধূ অন্য ঘরে থাকবে, এটাই হলো রীতি। আর সেই রাতে নববধূর জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর কাল রাত্রি। সারা রাত এক শয়তান জঘন্য পিশাচ উন্মাদনায় মেতে উঠল নববধূর সাথে। পরের দিন গ্রামে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ঘরে নাকি নববধূকে পাওয়া যাচ্ছে না। সেই দিনই আবার বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান।
বাড়িতে উপস্থিত সকল আত্মীয় স্বজন ছাড়াও গ্রামের অন্যান্য লোকেরা এসে ভিড় করতে থাকলো। তারপর গ্রামের একজন লোক এসে খবর দিল দূরে এক পরিত্যক্ত বাড়ির কাছে একটা মৃতদেহ পড়ে আছে। সেই শুনে সকলে মিলে হুড়োতাড়া করে গেল সেই স্থানে। তারপর গিয়ে যা দেখলো। তারপর কি হলো বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সব শেষ। শরীরে বিন্দুমাত্র কাপড়ও ছেড়ে যায়নি শয়তানটা। নববধূর নগ্ন নিথর দেহটা পড়েছিল মাটির ওপর। শরীরে অজস্র ক্ষত বিক্ষতের দাগ, আর সেই সব স্থান দিয়ে এতটাই রক্তক্ষরণ হয়েছে যে দেহের বাইরে চাপ চাপ রক্ত জমাট বেঁধে পাতলা চাদরের আকৃতি নিয়েছে। এই দৃশ্য দেখার পর সারা গ্রামে একেবারে হৈ হৈ রব শুরু হয়ে গেল। কেউ বলে নববধূ ধর্ষণ হয়েছে, তো কেউ বলে জানোয়ারে টেনে নিয়ে গিয়েছিল। আবার কেউ কেউ এটাও বলতে শুরু করলো এ এক নাকি পিশাচের কাণ্ড, কাম পিশাচ। তারপর কি হলো? এই ঘটনা ঘটে যাওয়ার পর আমি নিজের উপর বেজায় ক্রোধান্বিত হয়েছিলাম। নিজের খামখেয়ালির জন্যেই একটা মেয়ের জীবন গেল। আর দ্বিতীয় জনের কি হয়েছিল? এই ঘটনা কেটে যাওয়ার ঠিক মাস তিনেক পর একদিন সকালে দেখি আবার এক মা তার মেয়েকে নিয়ে এসে হাজির। তারও ছিল কয়েকদিন বাদে বিয়ে। ঠিক আগের মেয়ের মতো এই 1 মাস ধরে এ মেয়েটিও নির্যাতনের শিকার। তবে এবার কিন্তু আমি আর সাধারণভাবে হাল ছেড়ে দিইনি। তাহলে সে বেঁচে গিয়েছিল, তাই তো? না, আমি সমস্ত রকমভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। আমি এক মহাশক্তিশালী ধাগা বেঁধে দিয়েছিলাম মেয়েটির হাতে, যেটা সাথে থাকলে কোনো অপশক্তি ধারে পাশেও ঘেঁষতে পারে না। সেই আশ্বাসই দিয়েছিলাম মেয়েটির পরিবারকে। কাল রাত্রির দিনও ছিল কড়া পাহারা মেয়েটির ঘরে এবং বাইরে, আর আমি ছিলাম বাড়ির একদম সদর দরজার সামনে। কিন্তু কিভাবে যেন সকলেরই একই সাথে নিদ্রা এসে গেল। পরের দিন যখন ঘুম ভাঙল তখন দেখলাম একই ঘটনার পুনরাবৃত্তি। নববধূকে পাওয়া যাচ্ছে না। সারাদিন খোঁজাখুঁজির পর পাওয়া গেল সেই গোধূলি বেলায় আগের বারের মতোই এক গোয়ালার গোয়াল ঘরে পড়েছিল। ঠিক একইভাবে নববধূর নগ্ন ক্ষত বিক্ষত দেহ। এরকম খবর আমিও একবার কানাঘুষো পেয়েছিলাম, তবে সঠিক কারণটা আজই শুনলাম আপনার মুখে। তার মানে আপনি কিছুই করতে পারবেন না? এ পিশাচ প্রচণ্ড শক্তিশালী আর বুদ্ধিমান। আর 5টা সাধারণ পিশাচের মতো এ নয়। একে শুধু পিশাচ বলা ভুল হবে। আর 5টা কাম পিশাচের মতোও এ নয়। ইতিপূর্বে আমি অনেকবার কাম পিশাচকে শায়েস্তা করেছি, কিন্তু একে শায়েস্তা করা আমার কর্ম নয়। আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের 2 জনের মতো আমি আপনার মেয়ের ওই পরিস্থিতি কোনোভাবেই দেখতে পারবো না। আপনিও হাল ছেড়ে দিলেন? আমি এখন কার কাছে যাব? এই দেখো, এই কাঁদবেন না। আমি পারবো না তো কি হয়েছে? আছে একজন যিনি পারেন আপনার মেয়েকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে। আমার গুরুদেব তিনি। জয় গুরু, জয় গুরু। এই নিন তার ঠিকানা। আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার সাথে যোগাযোগ করে সবটা খুলে বলবেন আমি পাঠিয়েছি। আমি ভীষণভাবে চাই যে এই পিশাচের বিনাশ হোক, আর আপনার মেয়েও যেন এই নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারে। সবটা শোনার পর একরাশ হতাশা বুকে নিয়ে শিউলি আর তার মা ওঝার বাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে নারায়ণপুর গ্রামে এসে পৌঁছালো। শিউলি এতদিন তার এবং তার পরিবারের আত্মসম্মানের কথা ভেবে তার সাথে ঘটা এই অদ্ভুত ঘটনা গোপন রেখেছিল। তার বাবা গ্রামের স্কুল মাস্টার, গ্রামে তাদের অনেক সম্মান।
আর সেই স্কুল মাস্টারের মেয়ের সাথে কিনা এইসব। ছি ছি ছি, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে গ্রামবাসীদের। তবে শিউলির মায়ের কাছে নিজের মেয়ের প্রাণটাই আগে। সন্তানের জীবনের চেয়ে আর কি বা বড় হতে পারে একজন মায়ের কাছে। তাই শিউলির মা মনে মনে ঠিক করল, আর এই ব্যাপারটা ধামা চাপা দেওয়ার মতো কিছুই নেই। সেটা করলে উল্টে নিজের মেয়ের প্রাণটাই হয়তো যাবে। তার থেকে এটাই ভালো হবে যে পুরো ব্যাপারটা গ্রামবাসীদেরকে জানানো। সবাই মিলে সাহায্য করতে এগিয়ে আসবে নিশ্চয়ই। ফলে মেয়েটাকে অন্তত প্রাণে তো বাঁচানো যাবে। সেই মতো গ্রামে ফিরে শিউলির মা গ্রামবাসীদেরকে একত্রিত করল। তারপর শিউলির সাথে 1 মাস ধরে ঘটে চলা অদ্ভুত ঘটনা এবং ওঝার কাছ থেকে শোনা বাকি 2 জনের ব্যাপারেও সমস্ত বিবরণ সকলকে জানালো। সকলে তো রীতিমতো চমকে গিয়েছে। গ্রামবাসীদের মধ্যেই একজন বলে উঠল, এর কি কোনো প্রতিকার নেই? পাশের গ্রামের 2 নববধূর মতো আমাদের শিউলিও কি? চুপ করুন, দয়া করে ওসব কথা বলবেন না। ওই ওঝা একজন তান্ত্রিকের ঠিকানা দিয়েছেন। শুনলাম ওই ওঝার গুরু হয় ওই তান্ত্রিক। উনিই পারবেন এই পিশাচের হাত থেকে আমাদের শিউলিকে বাঁচাতে। নাম সাধন তান্ত্রিক। কি নাম বললে? গ্রামবাসীদের মাঝখান থেকে বয়স্ক নগেন খুড়ো কথাটা বলল। কানাই মাস্টার অর্থাৎ শিউলির বাবা বলল, আপনি কি চেনেন এনাকে? চিনি মানে? বিলক্ষণ চিনি। বছর 10 আগে খুব কাছ থেকে দেখেছিলাম ওই মানুষটিকে। আমি তখন আমার পরমের বাড়ি কলকাতায় বেশ কিছুদিনের জন্য গেছিলাম। মেয়ের পাশের বাড়ির এক মহিলা প্রেতের কবলে পড়েছিল। কত রোজা বদ্যি, কত ওঝা রোজ আসছে যাচ্ছে, কিন্তু সেই মেয়েরে আর কেউ সুস্থ করতে পারছিল নি। সেই সময় এক ওঝার পরামর্শে ডেকে আনা হয় এই কেওড়াতলা নিবাসী এক তান্ত্রিককে, নাম সাধন তান্ত্রিক। তাই আজ এতদিন পর হঠাৎ এই নামটা শুনে চমকে উঠলুম। যেমনি তার নাম তেমনি তার কাজ। তন্ত্র মন্ত্র দিয়ে শয়তানকে সে কতটা কুপঘাত করে সেটা বলতে পারবো নি। তবে তার প্রতিটি কাজেই যে ধারালো বুদ্ধির পরিচয় পাবে সেটা আমি আগে ভাগেই বলে রাখলুম বাসা। যদি এই তান্ত্রিক সেই তান্ত্রিকই হয়, তাহলে বুঝে নে কানাই, তোর মেয়েকে সুস্থ হতে বাধা দেয় দেখি এমন পিশাচের ঘাড়ে কটা মাথা আছে। নগেন খুড়োর কথা শুনে শুধু কানাই মাস্টারই নয়, গ্রামের প্রতিটি মানুষ কৌতূহলী মুখ নিয়ে চেয়ে রইল। সাথে সাথে কানাই মাস্টার শিউলির মায়ের হাত থেকে তান্ত্রিকের ঠিকানা পত্রটি একরকম ছিনিয়ে নিয়ে খুলে দেখতেই অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর বলে উঠলেন, এই পত্রেও ঠিকানা লেখা আছে কেওড়াতলা। কানাই মাস্টারের মুখে এই কথা শুনে যেন সকলে এক অজানা বিশ্বাসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। লোকটাকে কিন্তু এখনো কেউ চোখের সামনে দেখেনি, তবে সকলেই আন্দাজ করতে পারছে মানুষটা কেমন হতে পারে। আর তাই বোধ হয় সকলের মনেই একটা বিশ্বাস জাগতে আরম্ভ করেছে। বিয়ের আর কটা দিনই মাত্র বাকি, তাই নগেন খুড়োর ছোট ছেলে পটলাকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতার সেই কেওড়াতলা নিবাসী তান্ত্রিককে ডেকে আনতে। এই নগেন খুড়োরই বড় ছেলে হলো অমল, যার সাথে কদিন পর শিউলির বিয়ে। তবে অমল থাকে বীরভূমে, সেখানে এক উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক। শেষবার অমল এই গ্রামে এসেছিল তা না হলেও প্রায় 6 মাস আগে। আর সে শিউলিকে বড় মুখ করে বলে গিয়েছিল বীরভূম থেকে স্কুলের চাকরিটা বদলি করে যেদিন সে এখানে আসতে পারবে সেই দিনই এই গ্রামে ফিরবে, তার আগে নয়। আর যেদিন ফিরবে তার একদিন পরেই সে শিউলিকে বিয়ে করবে। এই করে মাসের পর মাস কাটতে থাকে, অমল আর বাড়ি ফেরে না।
এদিকে শিউলি দিন গুনতে থাকে কবে তার অমল ফিরে আসবে তার কাছে। হঠাৎই মাসখানেক আগে একটা চিঠি আসে। চিঠিটা ছিল অমলের। তাতে স্পষ্টভাবে লেখা ছিল যে, প্রিয় শিউলি, আমার চাকরিটা আমি বদলি করে ফেলতে পেরেছি। আগামী 1 মাসের মধ্যেই আমি ফিরে আসছি তোমার কাছে সারা জীবনের জন্য। আর কোনোদিন গ্রাম ছেড়ে আমাকে বাইরে আসতে হবে না। আর বাড়িতে জানিয়ে দাও আগামী 18ই বৈশাখ আমি গ্রামে ফিরে আসছি, আর 19শে বৈশাখেই হবে আমাদের বিয়ে। ইতি, তোমার অমল। আর এই চিঠি পাওয়ার পরের দিন থেকেই শিউলির সাথে ওই ভয়ানক অত্যাচার শুরু হয়। পটলা কলকাতা থেকে তান্ত্রিককে আনতে চলে যাওয়ার পর এদিকে গ্রামের সমস্ত মানুষ শিউলিদের বাড়ির সামনের ওই বিশাল অশ্বত্থ গাছটার নিচে ভিড় জমিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দিল। শিউলির মার মুখ থেকে আরও একবার সমস্ত ঘটনা শোনার পর সকলের মধ্যে এবার একটা লুকোনো ভয় দেখা দিয়েছে। কেউ কেউ আবার তাদের নিজেদের মেয়েদের নিয়েও খুব চিন্তিত, কারণ তাদের মধ্যে কারো কারো আবার পরের মাসে বিয়ে। যদি সত্যি প্রথম 2 নববধূর মতো শিউলিরও ওই অবস্থা করে পিশাচ, তাহলে শিউলির পরেই তো তাদের মেয়েদেরও এই একই অবস্থা হতে পারে। ব্যাপারটা ভেবেই সকলের ঘুম ছুটে গেল। সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু কেউ এখনো বাড়ি ফেরার নাম নিচ্ছে না। সকলে জটলা করে কি করা যায়, কি করলে ভালো হয়, কিভাবে থাকলে তারা সুরক্ষিত, এইসব বিষয় নিয়েই আলোচনা করে যেতে লাগলো। এদিকে জমিদার বাড়ির অধিকৃত জমিতে যে সকল চাষারা চাষ করতে যায়, তারা আজ কেউ না যাওয়াতে কর্তাবাবু তাদের খোঁজ নিতে গ্রামের মধ্যে এসে দেখে গ্রামের ওই বিশাল অশ্বত্থ গাছটার নিচে একটা জটলা। পরনে ঘি রঙের খাদি পাঞ্জাবি, সাথে সাদা ধুতি, চোখে সোনালি ফ্রেমের কাঁচের চশমা, হাতে কালো ছাতা, গাল ঠাসা জর্দা দেওয়া পান চিবোতে চিবোতে গ্রামের রাস্তা ধরে অশ্বত্থতলার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন তিনি। ইনি হলেন জমিদার প্রতাপ নারায়ণ। এই জমিদারি বংশের পদবি মেনে গ্রামের নাম নারায়ণপুর গ্রাম। জমিদারবাবু আসার পর সমস্ত ঘটনা প্রায় একে একে সকলে জানালো তাকে। সবটা শোনার পর কর্তাবাবু বলে উঠলেন, বলিস কি রে, এত কিছু ঘটে গিয়েছে আর তোরা আমাকে একবারও কেউ জানাসনি? ভিড়ের মধ্যে থেকে একজন চাষা গোছের লোক বলল, আগে কর্তাবাবু, হয়েছে কি, আমরা তো সকলে জানি যে কিছু মাস আগে আপনার পুত্রবধূ মেয়ের পরের দিনই মারা গেছিল। সেই শোকে আপনার ছেলেও এতটাই কষ্ট পেল যে সেও কিছুদিনের মধ্যে আত্মহত্যা করে। তাই ভাবলাম আপনি একটা শোকের মধ্যেই আছেন, আবার যদি এই ঘটনা আপনাকে জানাই আপনার কষ্টই বাড়বে খামোখা। তাই আমরা আর আপনাকে জানাইনি। আচ্ছা, বেশ বেশ, তা আমাকে জানাসনি কেন সেটা না হয় বুঝলাম। আমার বড় খোকাকে তো একবার জানাতে পারতিস। হ্যাঁ, সে একটা ব্যবস্থা করতো। আসলে কর্তাবাবু, আমরা তো কিছুই জানতাম না একদিন। আজ সকালে সবটা শুনলাম ওই শিউলির মায়ের মুখে। তবে একটা কাজ হয়েছে, এক তান্ত্রিককে খবর পাঠানো হয়েছে। আজ বিকেলের মধ্যেই হয়তো সে শনিও আসবে। তবে একটা কথা আছে কর্তাবাবু, যতদিন না একটা স্তনের হয় এই ব্যাপারটার, ততদিন ওই তান্ত্রিককে আপনার গৃহে একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর সে না হয় হবে খন, নিচে তো অনেকগুলো ঘরই ফাঁকা পড়ে রয়েছে। তবে তোদের যা মতিগতি দেখছি, তোরা কি সব না খেয়েই দিন কাটাবি নাকি আজকে ঠিক করেছিস? হ্যাঁ, যা যা, এক কাজ কর, দুজনে গিয়ে নায়েব মশাইয়ের থেকে গুদাম ঘরের চাবিটা নিয়ে কয়েক বস্তা চাল আর ডাল নিয়ে আয়। সকলে মিলে এখানে মিলেমিশে রান্না করতে করতে সময়টাও কেটে যাবে, আর চড়ুই ভাতিও করা হয়ে যাবে।
কর্তাবাবুর কথা মতো গ্রামের সকলে মিলে কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিল রান্নার জোগাড়। দুপুর গড়িয়ে যখন বিকেল হতে যায় তখন শেষ হলো রান্না। কর্তাবাবু আজ নিজে হাতে সকলকে খাবার পরিবেশন করবেন। প্রত্যেকে পাত পেড়ে বসেছে। এক একজনের পাতে গরম খিচুড়ি দিতে দিতে এগোতে থাকলেন তিনি। যখন লাইনের একেবারে শেষ মাথায় চলে এসেছেন, এমন সময় খিচুড়ি দিয়েই সামনে তাকাতে দেখলেন একজন পাতের বদলে হাত বাড়িয়ে সেই গরম খিচুড়ি গ্রহণ করল। তারপর সেটা মহাতৃপ্তির সাথে আহার করবার পর তার মুখে ফুটে উঠল ততোধিক এক তৃপ্তিসূচক শব্দ। আহা, বড় তৃপ্তি পেলাম। আগে আপনি কে বাবা? আগে আমার নাম সাধন চাটুর্যে। এই কথা ওইখানে উপস্থিত যে কজন গ্রামবাসীর কানে গেল, সকলে এক চকিতে ঘুরে তাকালো সেই দিকে। সকলেই দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অতিকায় মানুষ, যার মাথার চুল জটাবদ্ধ, বুক পর্যন্ত ঝুলে আছে কাঁচা পাকা জটা বেষ্টিত দাড়ি। দাড়ির ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে গলায় পেঁচানো রুদ্রাক্ষের মালা। বাবা মহেশ্বরের তিলক কপালে পুরোভাবে আঁকা, তীব্র চোখের জ্যোতি। বয়স হলেও বয়সের ছাপ সেভাবে এখনো পড়েনি। শরীর এখনো বেশ চাঙ্গা, শক্ত সামর্থ্য। তার মানে আপনি হলেন সেই সাধন তান্ত্রিক? ওই লোকে বলে আর কি, তবে ভালোবেসে সকলে ঠাকুর মশাই বলেই ডাকে। আসুন আসুন বাবা আসুন। ওরে ওরে কে আছিস? ওরে কেউ একটা বসার জায়গা দে রে ঠাকুর মশাইকে। এই দেখো, আরে না না, এত ব্যস্ত হওয়ার কিছুই নেই। আপনি ধীরে সুস্থে সকলকে পরিবেশন করান। সেই সুযোগে আমি না হয় একটু এদিক ওদিক ঘুরে আসি। আসার পথে অবশ্য পটলার মুখে খানিকটা শুনেছি, বাকিটা সকলের খাওয়া শেষ হলে পর একে একে আমি এসে শুনছি। কেমন? এই বলে পটলাকে সাথে নিয়ে এদিক ওদিক একটা পাক দিয়ে আসার জন্য বেরিয়ে গেলেন তিনি। প্রায় ঘণ্টাখানিক ধরে ঘোরাঘুরি করার পর আবারও অশ্বত্থতলার নিচে এসে উপস্থিত হলেন ঠাকুরমশাই। খাওয়া দাওয়া শেষ করে তখন সমস্ত গ্রামবাসী ওইখানেই অপেক্ষা করছিল তার জন্য। তাই আর দেরি না করে অশ্বত্থতলার নিচের বাঁধানো বেদিতে ঠাকুরমশাই বসলেন। আর বেদিটাকে ঘিরে গ্রামের সমস্ত লোক গোল হয়ে বসে একে একে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে শুরু করল। শিউলির সাথে ঘটে যাওয়া ঘটনা, তারপর পাশের দুই গ্রামের দুই নববধূর সাথে ঘটা প্রায় একই ঘটনা, কিছুই বাদ পড়ল না। একে একে সব বলতে বলতে প্রায় সন্ধে নেমে এলো। সবটা শোনার পর বেদি থেকে উঠে দাঁড়ালেন ঠাকুরমশাই। মনে মনে বোধহয় কিছু একটা হিসেব করে নিলেন। তারপর শিউলিকে উদ্দেশ্য করে বললেন, বুঝলাম। আচ্ছা মা, তুই একবার এই দিকটায় আয় তো। শিউলি কাছে আসতেই ঠাকুরমশাই নিজের গলায় ঝুলে থাকা রুদ্রাক্ষের মালাটিকে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে চেপে ধরে বাম হস্তটিকে শিউলির মাথায় রেখে কি যেন বিড়বিড় করে মনে মনে বলতে লাগলেন। কিছুক্ষণ পর শিউলির মাথা থেকে হাত নামিয়ে বললেন, যা মা যা, তোর আর কোনো ভয় নেই। দেখছি এইবার এই শয়তান কিভাবে তোর ঘরে আসে। আর হ্যাঁ, সবাই শোনো, রাতে কয়েকজনকে কিন্তু আমার সাথে থাকতে হবে। আমি আজ নিজে পাহাড়ায় থেকে দেখব কোন শয়তান রাতে আজ আসে। ধীরে ধীরে রাত যতই বাড়তে লাগলো, একে একে সকলে ঘরে ফিরতে শুরু করলো। থাকার মধ্যে রয়ে গেল কিছু সাহসী গোছের মানুষ। ঠাকুরমশাইকে ঘিরে তারা গোল হয়ে বসেছে। ওদের মধ্যে শিউলির মা বাবাও উপস্থিত। ঠাকুরমশাই এবার ওনাদের দিকে উদ্দেশ্য করে বললেন, যান, আপনার মেয়েকে নিয়ে এবার ঘরে যান। আর হ্যাঁ, একটা ব্যাপার লক্ষ্য রাখবেন,
আমি না ডাকা পর্যন্ত ঘরের বাইরে কিন্তু কেউ পা দেবেন না। কথা মতো ওনারা মেয়েকে ঘরে নিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই নিচে থেকে এক মুঠো ধুলো তুলে হাতের মুঠিতে রেখে বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে শিউলিদের বাড়ি থেকে হাত 10 দূরে চারিদিকে ছড়াতে ছড়াতে এগোতে লাগলেন। এভাবে 7 বার 7 মুঠো ধুলো অভিমন্ত্রিত করে গৃহের চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও এসে উপস্থিত হলেন ওই অশ্বত্থ গাছের নিচে বাকি গ্রামবাসীদের কাছে। এনাদের মধ্যে পটলা আর কর্তাবাবু উপস্থিত। কর্তাবাবুর বয়স হলেও মনের জোর প্রবল, তাই তো বাড়িতে না গিয়ে সারা রাত ঠাকুরমশাইয়ের সাথে থাকতে রাজি হয়ে গেলেন তিনি। ঠাকুরমশাই বেশ ভালোভাবেই সকলকে সাবধান করে দিলেন, কেউ যেন কোনোভাবেই ওই মন্ত্রপুত গণ্ডির মধ্যে প্রবেশ না করে, আর কোনো রকম অস্বাভাবিক কিছু দেখলেই যেন ওনাকে সাথে সাথে ডাকা হয়। এই বলে উনি চলে গেলেন শিউলিদের বাড়ির ঠিক পিছন দিকটায়। ওইখানেই কোনো একটা সুবিধা মতো জায়গা খুঁজে নিয়ে আজ রাতটা সাধনতান্ত্রিক সেখানেই কাটাবেন। আসলে তার উদ্দেশ্য শিউলিদের বাড়ির ওপর কড়া নজর রাখা। ওনার মতে আজ রাতে আর ওই শয়তান কোনোভাবেই আসতে পারবে না, তবুও যদি সে চলে আসে তবে ওইখানে থেকে তাকে আটকানো অপেক্ষাকৃত সহজ হবে। এমনটাই মনে করে সাধনতান্ত্রিক শিউলিদের বাড়ির পিছনের জায়গাটায় আজকের রাত কাটাবার জন্য আদর্শ বলে মনে করলেন। যথারীতি একটা বিশেষ স্থান পরিষ্কার করে সেখানে বসে একে একে সময় গুনতে লাগলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে ধীরে ধীরে একের পর এক প্রহর কাটিয়ে ভোরের আলো নেমে এলো চারিদিকে। ঠাকুরমশাই দেখলেন সারা রাতে কোনো রকম ডাক আসেনি গ্রামবাসীদের থেকে, তার মানে নিশ্চয়ই শয়তানটা আজ আসেনি, আর আসলেও তার ভিতরে প্রবেশ করা যে রীতিমতো অসম্ভব তা উনি তো ভালোভাবেই জানেন। মনে এইরূপ একটা আত্মসন্তুষ্টি নিয়ে বাড়ির পেছন থেকে যখন বাড়ির সামনে এসে পৌঁছালেন, দেখলেন সকলে বেশ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখা মাত্রই সকলের মুখে ফুটে উঠল প্রশ্ন, কি হলো কাল ঠাকুরমশাই? কাল কিছু অনিষ্ট হয়নি তো? আচ্ছা, আপনি কি কাল ওই শয়তানের মুখোমুখি হয়েছিলেন? আরে না না, সেরকম কিছু হলে কি আর তোমরা জানতে পারতে না? আমি তো বরং একই প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আসলাম যে তোমরা গতকাল রাতে কোনো রকম অস্বাভাবিক কিছু দেখেছো কিনা। কেউই সেভাবে কিছুই বলতে পারল না। ঠাকুরমশাই মনে মনে ভাবলেন সত্যি হয়তো কেউ কিছু দেখেনি। এমন সময় পটলা হঠাৎ একটু ভেবে নিয়ে বলল, জানেন ঠাকুরমশাই, তেমন কিছু আমাদের চোখে পড়েনি এটা ঠিকই, তবে একটা সাপ কিন্তু আমরা দেখেছিলাম সকলে মিলে। একটা সাপ কাল রাতে আমরা সবাই দেখেছি। বলিস কি রে, তা সাপটা কি বিষধর ছিল? হ্যাঁ, তা তো ছিলই, একটা বিষাক্ত কেউটে সাপ ছিল। সর্বনাশ সর্বনাশ করেছে। আরে তোকে তো বারবার করে বলে দিয়েছিলাম অস্বাভাবিক কিছু দেখলেই আমাকে আগে জানাবি। আহা! ঠাকুরমশাই আর বিন্দুমাত্র দেরি না করে ছুটে গেলেন শিউলিদের ঘরের দরজার সামনে। কাউকে ডাকার এতটুকুও প্রয়োজন মনে না করে দরজায় করলেন এক প্রবল আঘাত। একটা শব্দ করে খুলে গেল দরজাটা। ভিতরে ঢুকতেই ঠাকুরমশাই হতবাক হয়ে চেয়ে রইলেন। পিছনে গ্রামবাসীরা একে একে প্রবেশ করেছে, কিন্তু তারা কেউই বুঝতে পারছে না যে ঠাকুরমশাইয়ের কপালে এতগুলো চিন্তার ভাঁজ কেন। তাছাড়া অত অবাক হয়ে দেখার মতো হয়েছে কি?
সব তো ঠিকই আছে। বিছানায় শিউলি আর ওর মা পাশাপাশি ঘুমোচ্ছে। পাশের ঘরে কানাই মাস্টারও অঘরে ঘুমাচ্ছেন। তাহলে সমস্যাটা কোথায়? সকলের মনের প্রশ্ন যেন পটলার মুখ থেকেই বেরিয়ে এলো। না, এটা কিন্তু আপনার একদমই ঠিক হয়নি ঠাকুরমশাই। ওনারা এইভাবে ঘুমোচ্ছেন আর আপনি ওনাদের না ডেকে এইভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করলেন। আচ্ছা, ঘুম থেকে উঠে ওনারা কি ভাববেন বলুন তো? আর আপনি চুপচাপ হয়ে একদৃষ্টিতে কি এমন দেখছিলেন? সবই তো ঠিকঠাক আছে। সবই যদি তোরা বুঝতিস তবে কি আর আমাকে ডেকে আনতিস? ওদের যদি ঘুম ভাঙারই হতো তাহলে এই যে আমি এত জোরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলাম, এই শব্দটুকু থেকে ওরা উঠতো না? ওদের ঘুম ভাঙার জন্য এই 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 শব্দটা কি যথেষ্ট নয়? পটলা মনে মনে ভেবে দেখল, সত্যিই তো ঠাকুরমশাই অত জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ঢুকলেন, তারপরেও এরা, তাছাড়া এখানে সকলে মিলে এত জোরে জোরে কথা বলছে, তাতেও শিউলিদের ঘুম ভাঙছে না। মনের সন্দেহ দূর করতে চটপট পটলা গ্রামের একজনকে ডেকে বলল পাশের ঘরে গিয়ে কানাই মাস্টারকে ডেকে তুলতে, আর পটলা গেল শিউলি আর তার মাকে ঘুম থেকে তোলার জন্য। বেশ কিছুক্ষণ ধরে অনেক চেষ্টা করার পরেও যখন কোনোভাবেই ওদের ঘুম ভাঙানো সম্ভব হলো না, তখন বেজায় অবাক হয়ে পটলা বলল, আচ্ছা, তাহলে কি গতকাল রাতের ওই বিষধর সাপটাই যত কাণ্ডের মূল? আর সেটাই বা কী করে হয়? কাল রাতে কিন্তু কোনোভাবেই আপনার বানানো গণ্ডির ভিতরে ওই সাপ প্রবেশ করতে পারেনি। আর এটা কিন্তু শুধু আমি না, গ্রামের সকলেই ব্যাপারটা দেখেছে। পটলার কথা শেষ হওয়ার আগেই পানের কৌটো থেকে একটা পান মুখে পুড়ে কর্তাবাবু বলে উঠলেন, হ্যাঁ ঠাকুরমশাই, আমিও দেখেছি ওই বিষধর কেউটোটা ভেতরে, কিন্তু কিন্তু প্রবেশ করেনি। অনেকক্ষণই আশেপাশে ঘুরছিল। এরকম সাপ আমাদের গ্রামে প্রায়ই দেখা যায়, তাই আমরা সেইভাবে ব্যাপারটার গুরুত্ব দিইনি। নাহলে সেই সময় আপনাকে ডাকতাম। তবে পটলা আমাকে একবার বলেছিল আপনাকে ডাকার জন্য, আমি ওকে বারণ করেছিলাম। তখন তো আর বুঝিনি না। কারোর কোনো কথার উত্তর না দিয়ে ঠাকুরমশাই সোজা গিয়ে নিজের বাম হস্তের তর্জনী শিউলির কপালে ঠেকিয়ে মনে মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। কিছুক্ষণ পর নিজের বাম পায়ের থেকে ধুলো নিয়ে এবার সেটা শিউলির কপালে ভালো করে লেপে দিয়ে তারপর 3 বার ফুঁ দিলেন। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই শিউলির ঘুম ভেঙে যায়। ও ধর্মর করে উঠে বসে বিছানায়, এবং তার পর ঠিক একইভাবে শিউলির মা এবং বাবারও ঘুম ভাঙে। মা, ওই শয়তানটা কালো এসেছিল তাই না মা? আপনি বলেছিলেন কাল আমাকে যে তোর আর কোনো চিন্তা নেই, তবুও কাল আমাকে সেই অসহ্য নরকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে। ভুল ভুল, কাল আমার কাছে অনেক কিছু অজানা ছিল রে মা। তবে আজ সবকিছু আমার কাছে আগের থেকে অনেক বেশি স্পষ্ট। আজ আমি তোকে এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে তোর শরীরে ওই শয়তানের আর একটিও আঁচ আমি লাগতে দেব না। এ কথা শুনে শিউলিকে মনে অনেকটাই বল পেতে দেখা গেল। শিউলির মা বলে উঠলেন, জানেন, কাল কিন্তু আমি জেগেই ছিলাম। আর শুধু জেগেই ছিলাম না, মেয়ের সাথে কথাও বলছিলাম। কিভাবে যে আমি ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝতে পারছি না। কেউ কেউ এরকম হঠাৎ করে ঘুমিয়ে পড়তে পারে? তোমরা কি আর নিজে থেকে ঘুমিয়েছিলে? তোমাদের ঘুম পাড়ানো হয়েছিল, আর এর একমাত্র কারণ ওই বিষধর সাপ। তোমাদের শরীরে ওই সাপ নিদ্রা বিষ প্রয়োগ করেছে, যা কিছুক্ষণ আগে সকলের শরীর থেকে আমি মন্ত্র বলে তুলে নিলাম।
বিষের কথা সকলেই জানি, কিন্তু এই বিষের কথা আগে তো শুনিনি। কি এই নিদ্রা বিষ? নিদ্রা বিষ হলো এমন বিষ যার প্রয়োগে কোনো মানুষ বা যে কোনো প্রাণী মারা যায় না, তবে প্রয়োগের সাথে সাথেই সে চেতনা হারায়, ঘুমের দেশে ঢলে পড়ে। আর সেই কাল ঘুম ততক্ষণ পর্যন্ত ভাঙে না যতক্ষণ পর্যন্ত সেই বিষের প্রভাব না কাটে। কারোর ক্ষেত্রে 1 দিন লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে 2 দিন। তবে এই বিষের প্রভাব কাটার আগেও ঘুম ভাঙানো সম্ভব, তবে সেটা তন্ত্র শক্তি দ্বারা বিষ তুলে নেওয়ার পর, যে পদ্ধতি আমি এখন তোমাদের উপর প্রয়োগ করলাম, তার ফলেই তো তোমাদের ঘুম ভাঙলো। আচ্ছা, আমার মনে একখান প্রশ্নের উদ্ঘাটন হয়েছে, তাই বলছি। এতদিন তো এক পিশাচ নাকি এসব নোংরা উপদ্রব করে বেড়াচ্ছিল, আজ আবার এই সাপ, নিদ্রা বিষ এইসব কোথা থেকে এলো একটু বলবেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। বলবো, সবই বলবো। শোনো তাহলে সবাই মন দিয়ে ব্যাপারটা। কাল যখন এখানে আসি, সকলের সাথে কথা বলে কথা শুনে বুঝতে পেরেছিলাম যে এখানে এক কাম পিশাচের উপদ্রব চলছে। এই কাম পিশাচ খুবই শক্তিশালী হয়ে থাকে, তবে আমি এর আগেও বেশ কয়েকবার কাম পিশাচের সম্মুখীন হয়েছি, তাদের উচিত শিক্ষাও দিয়েছি, আর সেই মতোই কাল আমি এগিয়েছিলাম। আর এটুকু জানতাম যে সেই শয়তান রাতে ঘরে প্রবেশ করবে, যাতে শিউলি আর ওর পরিবারের কোনোরূপ অনিষ্ট না করতে পারে, সেই জন্য আমি পুরো ঘরের চারিদিকে গৃহবন্ধন করে দিয়েছিলাম। আর আমার গৃহবন্ধনী মন্ত্রের দ্বারা বানানো ওই গণ্ডি ভেদ করে শুধু কাম পিশাচ কেন, কোনো প্রেত, অপশক্তি, শয়তান, হিংস্র পশু বা বিষধর সাপ, এমনকি কোনো কায়ারূপী পিশাচও প্রবেশ করতে পারার কথা নয়। কিন্তু শিউলি তো বলছে গতকাল রাতে নাকি ওই শয়তানটা এসেছিল, আর এদিকে আমরাও সকলে দেখেছি যে ওই বিষধর সাপটা ভিতরে আসতে পারেনি। তাহলে সেই শয়তান ভিতরে এলোই বা কেমন করে, আর ভিতরে এসে সকলকে নিদ্রা বিষই বা দিল কেমন করে? এখানেই তো প্রশ্ন। ভালো করে শোনো সকলে। একটা সাধারণ সাপ কখনোই নিদ্রা বিষ প্রয়োগ করতে পারে না, সে যতই বিষাক্ত হোক না কেন। একমাত্র নিদ্রা বিষ প্রয়োগ করা সক্ষম কোনো ইচ্ছাধারী সর্প অথবা কোনো কায়ারূপী পিশাচের ক্ষেত্রে। এখন আমার কাছে সবকিছু স্পষ্ট। গত মাসে যখন পাশের গায়ের নববধূর শরীর উধাও হয়ে যায়, ঘরে থেকেও কেন একটা লোকও কিছু টের পায়নি, কেন সকলে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল, এমনকি পাহাড়ায় থাকা আমার পুত্র সম ওই ওঝাও ঘুমিয়ে পড়েছিল, এ ব্যাপার সব এখন আমার কাছে জলের মতো স্পষ্ট। সাধারণত বেশিরভাগ সাধক ওই গৃহবন্ধনী মন্ত্র পড়ার সময় যেটি ব্যবহার করে থাকে, তাতে ভূত, প্রেত, পিশাচ কিংবা যে কোনো অপশক্তি বা কোনো হিংস্র পশু, বিষধর সাপ, এদের মধ্যে কেউ সে গণ্ডি ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু ওটা আসলে কোনো সাধারণ পশু বা প্রাণী বা সাধারণ কোনো অপশক্তি নয়, ও এক কায়ারূপী পিশাচ। পিশাচ রূপে ঢুকতে না পারায় সে তার সর্পরূপ ধারণ করে, আর এই সর্প যেহেতু সাধারণ কোনো সর্প নয়, তাই ওই গণ্ডি এ সর্পের কাছে কোনো রূপ বাধা সৃষ্টি করতে পারেনি। তাছাড়া সে রাতে ওই সর্প পাহাড়ায় থাকা সমস্ত মানুষকে, এমনকি ওই ওঝাকেও নিদ্রা বিষ প্রয়োগ করে আগে ভাগেই ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর সে ভেতরে প্রবেশ করে ওই একই কাজ করলো। ভিতরে থাকা সমস্ত আত্মীয়দের নিদ্রা বিষ দিয়ে ঘুম পাড়িয়ে নববধূকে নিয়ে উধাও হয়ে গেল। আর এখানকার সব মানুষের মুখে সবকিছু শুনে যা বুঝলাম, ওই পিশাচ বিয়ের পরের দিন, অর্থাৎ কাল রাত্রির দিনই নববধূকে নিয়ে উধাও হয়।
আর সেই জন্যই বোধহয় গতকাল রাত্রে এই গৃহের বাইরে থাকা কোনো মানুষকেই সে নিদ্রাবিষ প্রয়োগ করেনি। কারণ কাল না তো ছিল কোনো কাল রাত্রি, না ছিল শিউলিকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা। তবে সমস্যাটা হলো যখনই আমার বানানো গৃহবন্ধনী ওই মন্ত্রপুত গণ্ডি ভেদ করতে ওই সাপ বাধা পেল। কারণ আমার তৈরি এই গৃহবন্ধনী মন্ত্রে কায়ারূপী পিশাচও ভেদ করতে পারে না। তাই কাল রাতে বাইরে থাকা সব মানুষই সাপটাকে দেখে ফেলেছিল। তা এত কিছুর পরেও তো আপনার বানানো গণ্ডি ভেদ করে ওই পিশাচ ভিতরে প্রবেশ করেই ছাড়লো। ভিতরে প্রবেশ করেছে ঠিকই, তবে আমার বানানো গণ্ডি ভেদ করে নয়। ওই যে ওইদিকে দেখো। এই বলে ঘরের পশ্চিম কোণে আঙুল দেখিয়ে সকলের দৃষ্টিগোচরে আনলেন একটা কলসির মুখের ন্যায় গর্ত। সকলে তো দেখে হতভম্ব হয়ে গেল। কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখল, ইঁদুর মাটি খুঁড়লে যেমনটা গর্তের সৃষ্টি হয়, এ গর্ত কতকটা তেমন। হে ভগবান, কি যে হচ্ছে আমাদের সাথে! এই গর্ত আবার কোথা থেকে এলো আমাদের ঘরে? এই হলো সেই গর্ত যেখান দিয়ে কাল রাতে ওই পিশাচ এই ঘরে প্রবেশ করেছিল। আর এটা যদি প্রবেশ পথ হয়, তাহলে বাইরে বের হওয়ারও নিশ্চয়ই কোনো পথ থাকবে। সেটা গ্রামের যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে এইরকমই দেখতে একটা কলসির ন্যায় গর্ত আকারে থাকতে পারে। তবে আমি এটা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে শক্তি সাধারণ কোনো পিশাচের তো হতেই পারে না। একমাত্র সেই করতে পারে এমন যে তার জীবদ্দশায় অনেক সময় কঠোর তন্ত্র সাধনায় জীবন অতিবাহিত করেছে। ও দীর্ঘদিন পঞ্চমুণ্ডী আসনে বসে তন্ত্র সাধনার মাধ্যমে পিশাচ সিদ্ধ হয়েছে। একজন পঞ্চমুণ্ডী আসনে বসে পিশাচ সিদ্ধ হওয়া তান্ত্রিকের যদি কোনোভাবে অপঘাতে মৃত্যু হয় বা আত্মহনন করে সে, তবে সে হয়ে ওঠে অতীব ভয়ঙ্কর এক শক্তিশালী কায়ারূপী পিশাচ। আচ্ছা ঠাকুর মশাই, বলছি পঞ্চমুণ্ডী আসন এর অর্থ কি? আর এই যে কায়ারূপী পিশাচ, এটাই বা কি? যখন কোনো সাধক বা তান্ত্রিক পিশাচ সিদ্ধ হওয়ার আশায় কঠিন তন্ত্র সাধনায় বসে, তখনই এই পঞ্চমুণ্ডী আসনে বসে মন্ত্র জপ করে থাকে। তখনই এই পঞ্চমুণ্ডী আসনের ব্যবহার হয়। পঞ্চমুণ্ডী আসন সাধারণত নিগূঢ় তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ব্যবহৃত। কিন্তু এই আসন তৈরি করা অতটা সহজ কাজ নয়। অনেক অনেক সাধ্য সাধনা করে, অনেক কষ্ট করে একটা পঞ্চমুণ্ডী আসন তৈরি করা যায়। তবে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে সাধক এই আসনে বসে জপ করবেন, তিনি যেন তার গুরুদেবের আদেশ ছাড়া এই পঞ্চমুণ্ডীর আসনে না বসে। আর কেউ যদি শখ করে গুরুদেবের আদেশ ব্যতীত এই আসনে বসে ধ্যান করে, তবে তিনি উন্মাদ মানুষ। এই জিনিস খেলা করার জন্য নয়, এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবার আসি এই আসন কি দিয়ে বানানো হয়, সেটাও আপনাদের জেনে রাখা দরকার। আসলে 5 মাথার সমন্বয়ে তৈরি হয় পঞ্চমুণ্ডী। এই 5 মাথা হলো চণ্ডালের মাথা, বিষধর সাপের মাথা, বেজি বা শেয়ালের মাথা, হনুমানের মাথা, আর অপঘাতে মৃত্যু কোনো ব্যক্তির মাথা। এই 5 মাথাকে শোধন করে মাটিতে পুঁতে তার উপর বেদি করে এই পঞ্চমুণ্ডী আসন প্রস্তুত করা হয়। ঠাকুরমশাই আরো ভালো করে বুঝিয়ে বললেন। তিনি যা বললেন তা কতকটা এই রকম। প্রথমটা হলো চণ্ডালের মাথা।
চণ্ডালের কাজ হিন্দুদের মৃতদেহ দাহ করা। খুব সাহসী মানুষ ছাড়া এ কাজ অসম্ভব। তাই চণ্ডাল হল সাহসী ব্যক্তিত্বের প্রতীক। এই কারণেই চণ্ডালের মাথা ব্যবহার করা হয়। এরপর দ্বিতীয় মাথাটি সাপের মাথা। যে কোনো সাপ হলে আবার হবে না, বিষধর অর্থাৎ কেউটে বা গোখরো এমন ধরনের সাপ চাই, যে সাপ ফনা ধরতে পারে এবং সেই সাথে খুব বিষধর, কারণ সাপ হল হিংস্রতার প্রতীক। তাই পঞ্চমুণ্ডির দ্বিতীয় মুন্ড হিসাবে ব্যবহৃত হয় সাপের মাথা। বেজি বা শেয়ালের মাথা। বেজি হল ক্ষিপ্রতার প্রতীক, তাই ক্ষিপ্রতার প্রতীক হিসেবে বেজির মাথা ব্যবহার হয়। এছাড়া সমস্ত পশুদের মধ্যে শেয়াল সবচেয়ে বেশি ধূর্ত তথা চালাক। এই কারণে সাধনাতে শীঘ্র সিদ্ধি লাভ করার জন্য শেয়ালের মাথা নেওয়া প্রয়োজন। যদিও দুটোর মধ্যে যে কোনো একটি হলেই চলে। এরপর আসা যাক চতুর্থ মাথা, অর্থাৎ হনুমানের মাথা। হনুমান হল ব্রহ্মজ্ঞানী, ধীর স্থির। তাই সাধকের চিন্তাধারাও হনুমানের মতোই ধীর স্থির রাখার জন্য পঞ্চমুণ্ডির আসনের চতুর্থ মুন্ড হিসাবে ব্যবহৃত হয় হনুমানের মাথা। শেষ মুন্ডুটা অপঘাতে মৃত কোনো ব্যক্তির হয়, যার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, অর্থাৎ সাপের কামড়ে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে কিংবা অন্য কোনো দুর্ঘটনায়। আর এইরূপ আকস্মিক মৃত্যু আসার ফলে হয়তো জীবদ্দশায় অনেক কাজ সম্পূর্ণ করার আগেই তাকে চলে যেতে হয়েছে। এই কারণে না পাওয়ার যন্ত্রণা কিংবা পুনরায় তাকে পাওয়ার ব্যাকুলতা, এই সমস্ত কিছু যাতে সাধকের মধ্যে ফুটে ওঠে, সেই কারণেই অপঘাতে মৃত ব্যক্তির মাথা ব্যবহৃত হয়। আপনারা শুনছিলেন বিশ্বজিৎ হালদারের রচিত কাম পিশাচের তাণ্ডব। খুব শীঘ্রই হাজির হচ্ছে এই গল্পের পরবর্তী অংশ, সাধনতান্ত্রিক ও কর্ণ পিশাচিনী।